আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভারত অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করছে এবং তারা জাপানকে এই বছরের মধ্যে ছাড়িয়ে যাবে এবং চতুর্থ বৃহৎ অর্থনীতি হিসেবে সারা পৃথিবীতে আবির্ভূত হবে এবং তারা খুব কাছেই আছে জার্মানির এবং 2-1 বছরের মধ্যে তারা জার্মানিকেও টেক্কা দিয়ে দিবে এবং এই অবস্থায় তারা হয়ে যাবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি, যেখানে সবার উপরে থাকবে আমেরিকা, তারপরে আছে চীন, তারপরে আছে ভারত, তারপরে আছে জার্মানি, তারপরে আছে জাপান। সুতরাং এই যে ভারতের যে বিবর্তন, সেই বিবর্তন অনুসারে ভারতের এখন ক্ষমতাসীন যে দল আছে তারা নিজেদেরকে 2050 সাল নাগাদ সুপার পাওয়ার হিসেবে দেখতে চায়, এমন একটা অ্যাম্বিশন তারা সেট করেছে। এখন আমরা আজকের আলোচনা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি সুপার পাওয়ার কি, ভারতের কি সুপার পাওয়ার হওয়ার ক্ষমতা আছে কি না। তাহলে সুপার পাওয়ার কি? সুপার পাওয়ার বলতে আমি বুঝতে পারছি সুপার পাওয়ার অপরিসীম ক্ষমতাধর কোনো দেশ। তাহলে সেটা হতে হলে তাদের কি লাগবে? তাদের প্রচুর সম্পদ লাগবে, তাদের প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী গণতন্ত্র থাকতে হবে, যেখানে প্রচুর মেধাবী লোক কাজ করবে, যেখানে তারা সারা পৃথিবীর উপর প্রচুর নিয়ন্ত্রণ থাকবে, সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, টেকনোলজিক্যাল যে কোনো কিছুর দিক থেকে, অথবা তাদের সারা পৃথিবীতে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো যেমন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, জাতিসংঘ, সব জায়গাতে তাদের প্রভাব থাকতে হবে, তাদের কথা অনুসারে সারা পৃথিবীর সব দেশ চলতে হবে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সুপার পাওয়ার। তার পাওয়ার আছে কিন্তু পাওয়ারটা সুপার লেভেলের, সে যে কোনো কিছু যে কোনো সময় করে ফেলতে পারে। আমরা দেখেছি পৃথিবীর যে বিবর্তন হয়েছে সেই বিবর্তনে কোনো একটা সময় ডাচ ডেনমার্কের লোকজন ছিল, সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করত। যখন জলপথ ছিল সারা পৃথিবীতে যাতায়াতের একটা মাধ্যম ছিল, তারা ডাচ যে কোম্পানি ছিল, ডাচ যারা ছিল তারা কী করতো, সারা পৃথিবীতে জলপথে বাণিজ্য করে তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করত এবং তারা ছিল সুপার একটা পাওয়ার ছিল। পরবর্তীতে UK যুক্তরাজ্য, সেটা তারা ডাচদের সহায়তায় নানাভাবে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থ্রুতে তারা কী করেছে, সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ নিয়েছে, সারা পৃথিবীকে শাসন করেছে এবং ব্রিটিশ সাম্রাজ্য কয়েকশো বছর ধরে সারা পৃথিবীকে কী করেছে, শাসন করেছে। আমাদের ভারতীয় উপমহাদেশ তারা 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 200 বছরের পরাধীনতার মধ্য দিয়ে ছিল। এরকম সারা পৃথিবীকে তারা কী করছে, শাসন করেছে এবং সম্পদগুলো তারা তাদের দেশে চালান করেছে এবং আলটিমেটলি তারা সুপার পাওয়ার হিসাবে আবির্ভূত হয়েছে। এমন একটা কথা ছিল যে ব্রিটিশরা সারা পৃথিবীতে যে সাম্রাজ্য তৈরি করেছিল সেই সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যেত না। তারা কলোনি স্থাপন করেছিল, সারা পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে তারা কলোনি স্থাপন করেনি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সুপার পাওয়ার দিন দিন কী হয়, বছরে বছরে অনেক বছর পর পর চেঞ্জ হয় এবং এই যে ব্রিটিশদের এই যে এরকম জৌল, সেটা তারা হারাতে শুরু করে কার সাথে, নানা রকম যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে, নানা রকমের যেহেতু অন্যান্য শক্তিগুলো যেহেতু উঠে আসা শুরু করে, যেমন USA তারা নিজেদের মধ্যেই ছিল এবং তারা অর্থনৈতিকভাবে উন্নত করা শুরু করে এবং আলটিমেটলি যেটা আসে তারা তাদের ক্ষমতাটা ধীরে ধীরে সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করে দেখাতে শুরু করে এবং সেটা শুরু হয় আমেরিকা এবং স্প্যানিশদের মধ্যে একটা যুদ্ধের মধ্য দিয়ে। সেই যুদ্ধে যেটা দেখা যায়, আমেরিকা খুব দ্রুত তাদের সামরিক বাহিনী তৈরি করতে পারে, তারা খুব অল্প সময়ের মধ্যে স্কেল করে ফেলতে পারে, 1000 থেকে 50,000 বা এরকম 1 লক্ষ থেকে 50 লক্ষের একটা সামরিক বাহিনী তারা তৈরি করে এবং খুব অল্প সময়ের মধ্যে সেই যুদ্ধে তারা জয় লাভ করে। এই যে আমরা যেটা দেখি টেক্সাস, নিউ মেক্সিকো, ক্যালিফোর্নিয়া, এগুলো সব কাদের ছিল? এগুলো সব স্প্যানিশ উপনিবেশ ছিল। এই দেশগুলো সবগুলোকে আমেরিকা তাদের দখলে নিয়ে নেয় এবং আমেরিকার সাম্রাজ্য যেটা সেটাকে তারা বড় করে। আমরা দেখতে পাচ্ছি আমেরিকা বেসিক্যালি নিজেদের মধ্যে ছিল, কিন্তু তারা স্প্যানিশ ওয়ারের মধ্য দিয়ে তারা সেখানে ঢুকে যায় এবং ধীরে ধীরে তারা প্রভাব বিস্তার করতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা কী করে, প্রচণ্ড রকমভাবে তারা প্রভাব বিস্তার করে এবং তারা তাদের শক্তিকে জানান দেয়। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা আসতে চায়নি, কিন্তু এতে তারা পার্ল হারবারে জাপানিরা যে আক্রমণ করেছে এবং তার রিটালিয়েশন হিসেবে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসে এবং তারা পরমাণু বোমা আবিষ্কার করে, তারা UN প্রতিষ্ঠা করে, তারা নানা রকমভাবে বৈশ্বিক পরিমণ্ডলে তারা প্রভাব বিস্তার করা শুরু করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের জন্যই মিত্র বাহিনী জয়লাভ করে। তারা বিশ্বের পরাশক্তি হিসাবে আমেরিকা আবির্ভূত হয় এবং তারা এখনও বাংলাদেশ সারা পৃথিবীতে পরাশক্তি হিসাবে আছে। এখন এই অবস্থায় যে ভারতের যে অ্যাম্বিশন 2050 সাল নাগাদ তারা সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে, সেটা কতটুকু বাস্তব?
চীন কেন পারছে না, জার্মানি কেন পারছে না, বা জাপান কেন পারেনি? কেন জাপানের চেষ্টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পরে জাপান সেখান থেকে ক্ষান্ত হতে, জার্মানির চেষ্টা ছিল জার্মানিও হেরে যাওয়ার পরে জার্মানিও সেখান থেকে ক্ষান্ত হতে। সুতরাং পরাশক্তি হতে হলে সামরিকভাবে শ্রেষ্ঠ হতে হয়, টেকনোলজির দিক থেকে শ্রেষ্ঠ হতে হয়, ইকোনমির দিক থেকে শ্রেষ্ঠ হতে হয়। জার্মানি সেটা চেষ্টা করেছিল, কিন্তু পরাজয়ের মধ্য দিয়ে তারা সেখান থেকে ছিটকে পড়ে। এখন চায়না আছে, ভারত আছে, আর কে আছে? আর আছে আমেরিকা। আমেরিকা তো সুপার পাওয়ার হিসেবে আছে। এখন চায়না কি পারবে? চায়না পারবে না। আমাদের যেটা বলে, আমাদের অ্যানালাইসিস যেটা বলে, চায়নাকে আমেরিকা চারদিক থেকে ঘিরে ফেলেছে। চায়না টেকনোলজিক্যালি প্রচুর সুপেরিয়র, সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের প্রচুর একটা অংশ তাদের দিক থেকে আসে, এবং তারা অর্থনৈতিক উন্নতির সাথে সাথে সামরিক উন্নতি, শিক্ষাগত উন্নতি, তারপরে তাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারা সারা পৃথিবী যেমন যেটাকে বলে আর কি, এই যে মঙ্গল গ্রহে যাওয়া, চাঁদে যাওয়া, নানা রকমের যে রিসার্চগুলো, যেগুলোকে বলা হচ্ছে গিয়ে গ্রাউন্ড ব্রেকিং যে রিসার্চ, সেই রিসার্চগুলোতে তারা ধীরে ধীরে তাদের গ্রাউন্ডটা তৈরি করছে। তারা অনেক ক্ষেত্রে আমেরিকাকে ছাড়িয়ে গেছে। কিন্তু সামরিক শক্তি ছাড়া এগুলো কোনো কিছুই আসলে রক্ষা করা যাবে না। এমন একটা অবস্থায় চলে আসতে পারে, তখন কী হতে পারে? আমেরিকা এবং চায়নার মধ্যে লড়াই হতে পারে। কেননা সামরিক শক্তি দিয়ে এই শক্তিটাকে টিকে রাখতে হবে। এটাই হচ্ছে গিয়ে যে কোনো স্ট্র্যাটেজির নিয়ম। আপনাকে আপনার সম্পদ থাকলে সেই সম্পদটাকে প্রতিরক্ষা করতে হবে। চায়না সেই প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের যেই মিলিটারি পাওয়ার, সেই পাওয়ারটা আমেরিকার এখনও ধারে কাছেও যেতে পারেনি। ধারে কাছেও যাওয়ার চিন্তা এই মুহূর্তে চায়না করতে পারছে না। এখন আমরা যেটা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে যোগটা আমরা সামনে দেখতে পাবো, সেখানে আমেরিকা চায়নাকে নানাভাবে ব্যারিয়ার দিয়ে রেখেছে। যে লেটেস্ট যেই চিপগুলো আছে, সেই চিপগুলো চায়না পাচ্ছে না। যদিও তাইওয়ানে সেগুলো প্রডিউস হয়, কিন্তু তাইওয়ান আবার আমেরিকার সাথে অনেক ক্ষেত্রে কি অ্যাটাচ হয়ে আছে। আমেরিকার মোটামুটি অ্যালাই, তাদেরকে বলে বন্ধু রাষ্ট্র হিসাবে তাইওয়ানকে আমেরিকা নানাভাবে সাপোর্ট করছে। সুতরাং এই বাস্তবতায় চায়না সুপার পাওয়ার হিসেবে উঠে আসার তেমন কোনো সম্ভাবনা নাই। তাহলে ভারতের কে আছে? ভারতের এই মুহূর্তে তো একদমই নাই। কেননা তারা মাত্র জাপানকে ওভারটেক করেছে, তারপরে জার্মানিকে ওভারটেক করবে। তাদের একটা দিক ভালো আছে, তাদের বিশাল ভূখণ্ড আছে, বিশাল প্রাকৃতিক সম্পদের রিজার্ভ আছে, বিশাল তাদের বাজার, নিজস্ব বাজার আছে, বিশাল জনগোষ্ঠী। সুতরাং এই জনগোষ্ঠীকে নিয়ে সবাইকে যদি প্রোডাক্টিভ কাজে ইনক্লুড করা যায়, তারা ইকোনমিতে চায়নার কাছাকাছি যেতে পারবে। চায়না কেন এত উন্নত হয়েছে? কেন চায়না জনগোষ্ঠী হিউজ। জাপান কেন খুব বেশি দূর যেতে পারে না? কেন জাপানের জনসংখ্যা খুব কম ছিল। সুতরাং ভারত যদি তাদের জনশক্তির প্রত্যেকটা জনগোষ্ঠীকে যদি তারা কাজে লাগায়, সেক্ষেত্রে ভারতের একটা সম্ভাবনা আছে। চায়নার জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে তারা এই পর্যন্ত এসেছে, কিন্তু তাদের ভাষাগত সমস্যা আছে, ডেমোক্রেটিক ব্যাপার স্যাপারগুলো আছে। তাদেরকে আবার আমেরিকা চারদিক থেকে ঘিরে ফেলেছে, তাদের দুই দেশের মধ্যে ক্ল্যাশ আছে। সুতরাং দেখতে পাচ্ছি চায়নার উঠে আসা খুব বেশি সম্ভব হবে না। তাহলে এখন দেখা যাচ্ছে ভারতের সম্ভাবনা আছে কিনা, সেটা ভবিষ্যৎ আমাদেরকে বলে দিবে। ভারত এই যে অর্থনৈতিক উন্নতি তাদের হচ্ছে, তাদের জিডিপি গ্রোথ 7-8 করে প্রতি বছর হচ্ছে, এটা তারা কতদিন ধরে কন্টিনিউ করতে পারে? তাদের যে নেতৃত্ব আছে এখন, যেটাকে আমরা দেখছি বিজেপি যারা আছে, রাজনৈতিক স্থিতিশীলতা কতদিন ধরে থাকে? এদিকে আবার পাকিস্তান, নানা দেশ ভারতকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে। সুতরাং ভারত সুপার পাওয়ার যদি হয়, ভারতকে নানা রকমের যে উত্ত্যক্ত করার ব্যাপার স্যাপার, সেগুলো এড়িয়ে যেতে হবে, স্থিতিশীলতা বজায় রাখতে হবে, এবং অর্থনৈতিক কার্যক্রম বেগবান করতে হবে। জনসম্পদকে অনেক 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 বেশি প্রোডাক্টিভ কাজে ইনক্লুড করতে হবে। তাদের নানা জায়গাতে এখন নানা বৈষম্য আছে, এবং যে দেশগুলো আছে, যে প্রদেশগুলো আছে, সেগুলোর মধ্যে বৈষম্যটা দূর করে সবার মধ্যে সাম্য এবং ভ্রাতৃত্ববোধ নিয়ে আসতে হবে। যদি দেশের মধ্যে অসন্তোষ থাকে, দেশই যদি বিভাজনের একটা হুমকির মধ্যে থাকে, সুপার পাওয়ার হওয়া তখন আর সম্ভব হবে না। সুতরাং ভারতের জন্য হুমকি আছে, চায়নার জন্য তেমন হুমকি নাই। ব্যারিয়ার হচ্ছে গিয়ে তাদের ভাষা, তাদের রাজনৈতিক মতাদর্শ, এগুলা। সুতরাং সুপার পাওয়ার হিসেবে আমরা একমাত্র দেশ যাকে দেখতে পাই, সেটা হচ্ছে ইউএস, এবং ইউএসএ সুপার পাওয়ার হিসেবে থেকেছে। কারণ আমরা দেখছি তারা যেভাবে তাদের মিলিটারি পাওয়ারকে যেভাবে বাড়াচ্ছে, যেভাবে সারা পৃথিবীর সব জায়গায় তারা ডিপ্লয় করতে পারছে তাদের মিলিটারি। সুতরাং তাদের সাথে অন্য কোনো দেশকে তো কোনোভাবেই তুলনা করা যায় না। সুতরাং তাদের সাথে যারা অ্যালি থাকবে, তারাই সারা পৃথিবীতে মোড়লের চামচা হিসাবে উন্নতি করার একটা পথে আগাতে পারে। সুতরাং বাংলাদেশকে তাদের ফরেন পলিসিতে অ্যালাইন করতে হবে। যদি অ্যালাইন করা না হয়, তাহলে বাংলাদেশও কী হয়ে যাবে? বাংলাদেশও নানা রকমভাবে সাফার করবে জিও পলিটিক্যালি। আমরা যে আলোচনা করলাম সুপার পাওয়ার নিয়ে, ভারতের কথা বললাম, জাপানের কথা বললাম, চায়নার কথা বললাম, ইউএসএর কথা বললাম,
এগুলো আপনাদের কেমন লেগেছে, কোথায় আপনারা ভুল পেয়েছেন, কোথায় আপনাদের কোনো দ্বিমুখী মন্তব্য আছে, সেটা আমাদেরকে মন্তব্যতে জানাবেন। আমরা একটা ব্যানারের কথা বলে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, আমাদের সাথে ইনক্লুড হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য অনেক 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 শুভকামনা থাকলো।